তো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আমি আজকে একটা চ্যাপ্টার রেকর্ড করে দিচ্ছি তোমাদের জন্য। তোমাদের একটা যে টেক্সট বই বা পাঠ্য বই যেটা আছে ক্লাস 11-এর, সেখান থেকে। তো আজকে চ্যাপ্টার যেটা বুঝতেই পারছো, আমরা আলোচনা করছি অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটাতে আগে তেমনভাবে ইম্পর্টেন্ট স্টুডেন্টসরা দিত না, কয়েকটা এমসিকিউ বা এগুলো পড়তো। কিন্তু এবছর সেমিস্টার 2-তে এটাকে ইম্পর্টেন্স দিতে হবে, বিকজ এটাতে মার্কস আছে তোমার 4, অ্যান্ড ফর 4 মার্কস ইট ইজ ইমেন্সলি ইম্পর্টেন্ট। 4 মার্কস চ্যাপ্টারটাতে আছে। তো আমি প্রত্যেকটা টপিক আলোচনা করছি যেগুলো যেগুলো দরকার, এবং কোয়েশ্চেন যেখান থেকে আসে সেটা আমি মার্ক করে দেবো। তোমরা তোমাদের বই পাশে নিয়ে বসো, আর বইতে বসে বসে মার্ক করে নেবে। ইংলিশ ভাষা হলেও কোনো সমস্যা নেই, তুমি একই বই খুলে বসো, ব্যাপারটা বুঝে নাও, দিয়ে এই জিনিসগুলো মার্ক করে নাও, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা যেটা আলোচনা করছি চ্যাপ্টারটি নিয়ে, সেটা হচ্ছে, তোমরা জানো, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমেই যে বিষয়টা এখানে আলোচ্য সেটা হচ্ছে দূষক কাকে বলি অ্যাকচুয়ালি। দূষক কাকে বলি এখান থেকে আলোচনা করবো। আচ্ছা, আগে বলছি পরিবেশ রসায়ন টার্মটা অ্যাকচুয়ালি কি, জিনিসটা কি। দেখো, পরিবেশ রসায়ন হচ্ছে সেই টার্ম যেখানে পরিবেশের যে কেমিক্যাল কম্পোনেন্ট গুলো, দেখো পরিবেশের কেমিক্যাল কম্পোনেন্ট, জল একটা কেমিক্যাল কম্পোনেন্ট, বাতাসের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হোয়াট এভার ইউ হ্যাভ কেমিক্যাল কম্পোনেন্ট। হ্যাঁ, মাটির মধ্যে কি আছে, বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, কেমিক্যাল কম্পোনেন্ট। তো যাই হোক, পরিবেশের সব ক্ষেত্রেই কিন্তু কোথাও না কোথাও কেমিক্যাল কম্পোনেন্ট রয়েছে। এবং এই যে কেমিক্যাল কম্পোনেন্টগুলো, সেই কেমিক্যাল কম্পোনেন্টগুলোর সোর্স, উৎস, তাদের পারস্পরিক বিক্রিয়া, বিক্রিয়ার ফলে যে উৎপন্ন পদার্থগুলো, সেগুলো জীবকুলের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে। যেমন আমি বলছি, অক্সিজেন ছাড়া তুমি বাঁচবেই না। আবার বাতাসে নাইট্রোজেন গ্যাস না থাকলে গাছ মাটি থেকে সেই নাইট্রোজেন শোষণ করতে পারবে না। বাতাস থেকে তোমরা জানো সবাই যে নাইট্রেট লবণ হিসেবে বাতাসে মেশে, বাতাস থেকে মানে ওই যে তোমার নাইট্রোজেন ফিক্সেশন যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে, সেখান থেকে গাছ তাকে শোষণ করে। হ্যাঁ, আবার ধরো অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, কেন হয়, ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হলে কি হবে। প্রত্যেকের পৃথিবীতে যে কেমিক্যাল কম্পোনেন্টগুলো আছে চারপাশে, তাদের সকলেরই কিন্তু কম বেশি আমাদের উপর প্রভাব রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কেমিক্যাল অ্যাসপেক্টে, কেমিক্যাল ভিউ পয়েন্টে, কেমিস্ট্রি ভিউ পয়েন্টে আলোচনাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন মুখ্য জায়গা। ঠিক আছে, মুখ্য জায়গাটাই হচ্ছে এটা। এবার দেখো, তো আমরা ফোকাসড অন তোমার দূষক বা পলিউট্যান্ট বা পলিউশন কিভাবে হচ্ছে। এয়ার পলিউশন বলো, সয়েল পলিউশন আছে, নয়েজ পলিউশন আছে, হ্যাঁ, ওয়াটার পলিউশন আছে। তো এই যে সমস্ত টাইপ অফ পলিউশন, সেগুলোর কি উপায় আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও এই ভিডিওটা আমি কয়েকটা পার্টে করব, কারণ আমি জানি তোমাদের রিলসের জামানায় বা শর্টসের জামানায় তোমাদের ধৈর্য শক্তি প্রচণ্ডভাবে কম, যে একটানা তোমরা একটা লেকচার দেখে পড়বে, এ আমার বিশ্বাস হয় না। তাই আমি এটাকে ছোট ছোট সেগমেন্টে পড়ছি, যাতে তোমরা একবারে বসে একবারে একটা টপিক কিছুটা পড়ে ফেলতে পারো। তো তোমাদের জন্য আমরা ছোট ছোট করে ভিডিওটা, 2 বা 3টে ভিডিওর মাধ্যমে চ্যাপ্টারটাকে আলোচনা করব। দেখো, প্রথম যে গল্পটা সেটা হচ্ছে দূষক পদার্থ কাকে বলে। দূষক পদার্থ ডেফিনেশন খুব সুন্দরভাবে লেখা রয়েছে। দেখো কি বলছে, যে কোনো পদার্থ পরিবেশে তার স্বাভাবিক প্রাচুর্য অপেক্ষা যদি অধিক পরিমাণে উপস্থিত থেকে মানুষ অথবা অন্যান্য জীবের স্বাভাবিক জীবনযাত্রার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাকে আমরা দূষক বলি, পলিউটেন্ট বলি। অর্থাৎ ধরো, বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ 0.1 ppm, ইটস ওকে, বাট ইফ ইট ইজ 40 ppm, দেন ইট ইজ প্রবলেমেটিক। কারণ এই দূষক পদার্থ, পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, সেগুলো তার যা স্বাভাবিক বা ন্যাচারাল লিমিট, সেটাতে আছে, ঠিক আছে, আমরা অতি অভ্যস্ত, ওইভাবেই আমরা অভিযোজিত। কিন্তু হঠাৎ করে কোনো হিউম্যান অ্যাক্টিভিটি বা ন্যাচারাল কোনো অ্যাক্টিভিটির জন্য যদি সেই জিনিসগুলোর পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় বা কমে যায়, জেনারেলি বেড়ে যাওয়ার জন্য ঘটনাগুলো হয়, তখন তার একটা অ্যাডভার্স এফেক্ট কিন্তু দেখা যায়। তার ফলে কিন্তু বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে। তো সেই তখন যদি ওই পার্টিকুলার সাবস্টেন্সটাকে আমরা বলবো দূষক, অর্থাৎ যার পরিমাণটা হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য জীবকুলের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, তাকে আমরা দূষক বলবো। যেমন একটা এক্সাম্পল হিসেবে এখানে খুব সুন্দরভাবে দিয়েছে, বায়ুতে স্বল্প মাত্রায় 0.1 ppm কার্বন মনোঅক্সাইড উপস্থিত থাকে। যখন এটা 40 ppm হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা দূষক। এবার এই দূষক না তোমার দু রকমের হয়, প্রাইমারি দূষক এবং গৌণ দূষক। প্রাইমারি পলিউটেন্ট বা সেকেন্ডারি পলিউটেন্ট। মার্ক করে নাও, এখানে আগে বলে দিচ্ছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি।
এদের এক্সাম্পলস গুলো দরকার, এটা মার্ক করে না, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রাইমারি দূষক মানে হচ্ছে কোনো জায়গা থেকে কোনো দূষিত পদার্থ যেটা উৎপন্ন হচ্ছে, সেটা সোর্স থেকে সরাসরি এসে নেচারে মিশছে অপরিবর্তিত অবস্থায়। যেখানে যেমন ধরো ফর এক্সাম্পল, ধরো কোনো স্বর্ণকারের যে কারখানা, তোমার ক্লাস 10-এ পড়েছো, ওখান থেকে SO2, NO2 ইত্যাদি গ্যাসগুলো তৈরি হয়। তো এগুলো উৎস থেকে সরাসরি পরিবেশে এসে মিশছে। আবার ধরো আমাদের যে শ্বসন প্রক্রিয়া, রেসপিরেশন, তারপরে কার্বন ডাই অক্সাইড গ্যাস সরাসরি বাতাসে এসে মিশছে অপরিবর্তিত অবস্থায়। বা কোনো জীবাশ্ম জ্বালানি করছি, সেই জীবাশ্ম জ্বালানি করে যদি মানে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাই, তাহলে CO2 হবে, নাহলে কার্বন মনোক্সাইড হবে। এইভাবে এসে কিন্তু পরিবেশে মিশবে। অর্থাৎ যে কোনো দূষকের যেখান থেকে সে তৈরি হয়, উৎপন্ন হয়, সেইখান থেকে অপরিবর্তিত অবস্থায় যদি পরিবেশে এসে মেশে, তখন সেটা প্রাইমারি পলিউট্যান্ট বা প্রাথমিক দূষক। আর গৌণ দূষক হচ্ছে এই প্রাইমারি পলিউট্যান্টগুলো যদি তোমার পরিবর্তিত হয়, মানে অন্য কারোর সঙ্গে যদি মিশে সেকেন্ডারি কিছু অ্যাডভার্স এফেক্ট তৈরি করবে। ফর এক্সাম্পল, ধর আমি খুব সহজভাবে বোঝাচ্ছি, অ্যাসিড বৃষ্টির কথাটাই তোমাকে বোঝাই। ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আমি বলছি অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টি তো ডাইরেক্টলি তৈরি হয় না। বাতাসে যে দূষক গ্যাসগুলো, ধরো SO2, NO2, এই গ্যাসগুলো যখন বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে তখন তারা অ্যাসিডে কনভার্ট হচ্ছে, সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডে কনভার্ট হয়ে নেমে আসে। মানে এই যে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু বাতাসে ছিল না, ওরমভাবে ডাইরেক্টলি পরিবেশে এসে মেশেনি, কিন্তু এটা কি হচ্ছে না, এই SO2, NO2, এই যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলোর সঙ্গে জলের বিক্রিয়ার ফলে উৎপন্ন হলো। তাহলে এই যে অ্যাসিড রেনে যে অ্যাসিড কম্পোনেন্টগুলো নেমে এলো, তাকে আমরা কি বলবো? তাকে তো আমরা প্রাইমারি দূষক তো বলতে পারি না, কারণ ও ডাইরেক্টলি আসেনি, পরিবেশে কোনো প্রাইমারি দূষক ওকে তৈরি করেছে, তখন তাকে বলবো সেকেন্ডারি দূষক। সেকেন্ডারি দূষক কি বলছে দেখো, পরিবেশস্থিত প্রাথমিক দূষক কণাগুলি পারস্পরিক বিক্রিয়ায় বা প্রাথমিক দূষকের সঙ্গে পরিবেশের কোনো উপাদানের বিক্রিয়ার ফলে যেসব ক্ষতিকারক উৎপাদন। একটা ভালো গ্যাস, ধরো সালফার ট্রাই অক্সাইড, এই গ্যাসটা কিন্তু পরিবেশে ডাইরেক্টলি আসে না, পরিবেশে তোমার SO2 গ্যাসটাই আসে, এবং SO2 গ্যাসটা কিন্তু অক্সিজেন দ্বারা ফার্দার জারিত হয়, মানে ওজোন গ্যাস দ্বারা জারিত হয়ে SO3+O2 উৎপন্ন হয়। অর্থাৎ দেখো, এটা কিন্তু পরিবেশের উপাদান, O3 ওজোন একটা পরিবেশের উপাদান, SO2 কোনো সোর্স থেকে ডাইরেক্টলি এসে, এটা একটা প্রাইমারি দূষক, এরা পারস্পরিক বিক্রিয়া করে এটা উৎপন্ন করে SO2 উৎপন্ন করেছে। তাহলে কিন্তু আমরা SO3 কে আমরা কিন্তু প্রাইমারি দূষক বলতে পারবো না, একে বলবো গৌণ দূষক। তাহলে পরীক্ষার প্রশ্ন কি আসে, প্রাইমারি দূষক কাকে বলে, গৌণ দূষক কাকে বলে, একটা করে এক্সাম্পল। পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, PAN, এটা খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখো। অম্লবৃষ্টি একটু আগে বললাম, এগুলো সবাই সেকেন্ডারি দূষকের একটা করে এক্সাম্পল। ওকে, নেক্সট যে বিষয়টা এখানে বলা, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল দূষক। বায়োডিগ্রেডেবল যেগুলো, যে দূষক পদার্থগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক বা অণুজীব দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে এগুলো ধীরে ধীরে ডিকে করে যাবে, ভেঙে যাবে, পরিবেশে দীর্ঘদিন থাকবে না, সেইগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল দূষক, যেগুলো ডিগ্রেড করে যায়, ভেঙে যায়। যেমন ধরো সবজির খোসা বা গৃহস্থলী যে বর্জ্য প্লাস্টিক ছাড়া, শাক সবজি, পচা ভাত, হ্যাঁ, কোনো পশু মরে গেল, ঠিক আছে, ইঁদুর বাড়িতে মরে গেল, ফেলে দিলে রাস্তায়, এক্স্যাক্টলি এগুলো। তো এইগুলো কি হয়, ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয়ে যায়, এবং এগুলো বায়োডিগ্রেডেবল, যেমন গৃহস্থলী আবর্জনা, গোবর ইত্যাদি। নন বায়োডিগ্রেডেবল কোনগুলো তোমরা জানো ভালো করে, প্লাস্টিক কি তোমরা এক্সাম্পল তোমাদের প্রথম মনে আসছে আমি জানি। নন বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে এগুলো কিন্তু তোমার সহজে জীবাণু বা অণুজীব দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, এবং এগুলো কিন্তু বহাল তবিয়তে বাতাসে বেঁচে থাকবে, ঠিক আছে, এগুলো বহাল তবিয়তে বেঁচে থাকবে। বহাল তবিয়তে বেঁচে থাকবে, তো সেইগুলো হচ্ছে তোমার নন বায়োডিগ্রেডেবল মানে যেসব দূষক পদার্থ ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা বিশিষ্ট হয় না, অথবা ধীর গতিতে বিশিষ্ট হয়, সেগুলো নন বায়োডিগ্রেডেবল বলে। নন বায়োডিগ্রেডেবল এক্সাম্পলস কি নিতে পারো, প্লাস্টিক নিয়ে নাও, মার্কারি, HG। মার্কারি করতে কাছে, ধরো কারোর বাড়িতে থার্মোমিটার আছে, থার্মোমিটারটা ফেটে গেল, ভেঙে গেল, এই মার্কারিটা পরিবেশে মিশবে, তো নন বায়োডিগ্রেডেবল, ভাঙবে না। হ্যাঁ, প্লাস্টিক, মার্কারি এটসেট্রা নিয়ে নাও। ফের যাবো এক্সাম্পল হিসাবে অন্যটাতে, না এটা ভালো সফটওয়্যার নয়, 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট।
ফুড সফটওয়্যার ডট ठीक है अब ठीक है। দূষকের নিরাপদ বলতে দূষক পথ তো হচ্ছে বুঝতে আছে, ঠিক আছে, আমরা এটা বুঝলাম প্রাইমারি দূষক আছে, সেকেন্ড দূষক আছে, তাহলে কি আমরা বাঁধবো না, আমরা কি সবাই মনে টরে যাবো? দূষক পথ কি পৃথিবীতে কোনোদিন থাকবে না? হ্যাঁ, দূষক পথ থাকবে, কিন্তু কি হয়, তাদের আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য সার্টেন অ্যামাউন্ট বা সার্টেন গাঢ়ত্বে থাকতে হবে। সেই তার থেকে যদি কম গাঢ়ত্বে থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু তার থেকে যদি বেশি গাঢ়ত্ব হয়ে যায় তাহলে কিন্তু ভাই স্বর্গের টিকিট কাটা আছে, আস্তে আস্তে কোনো না কোনো একদিন আমরা কিন্তু ওপরের দিকে যাত্রা শুরু করে দেবো খুব দ্রুত। সেই জন্য দূষকের নিরাপদ মাত্রা কিন্তু জানাটা খুবই জরুরি। দূষকের নিরাপদ মাত্রা বা থ্রেশহোল্ড লিমিট ভ্যালু বা টিএলভি কাকে বলে? পাতি কথায় হচ্ছে যে ম্যাক্সিমাম লিমিট তোমার বডি সহ্য করতে পারবে ভাই, যার উপরে গেলে তোমার হাতে টিকিট ধরে যাবে স্বর্গে যাওয়ার জন্য। তো সেইটাই হচ্ছে দূষকের নিরাপদ নিরাপদ মাত্রা। কি বলছে, কোনো দূষক যে নির্দিষ্ট মাত্রা বা গাঢ়ত্ব অতিক্রম করলে জীবজগতের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বা জনস্বাস্থ্যের ক্ষতি হয়, সেই নির্দিষ্ট মাত্রাটিকে দূষকের নিরাপদ মাত্রা বলে। যেমন কার্বন মনোক্সাইড নিরাপদ মাত্রা হচ্ছে মানে থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, এটা ক্রস করলে বিপদ হয় 40, CO2 এর টিএলভি হচ্ছে 5000 ppm, এর উপরে গেলে কিন্তু প্রবলেম। আবার ধরো ফসজিন খুব বিষাক্ত গ্যাস, 0.1 ppm এর উপরে গেলে কিন্তু টিকিট কেটে যাবে, এই যে ব্যাপার। ঠিক আছে, তাহলে দূষকের নিরাপদ মাত্রা এটুকু বলতে পারো, এখান থেকেও বলতে পারো, যেটা কোনো সমস্যা নেই। তুমি যদি এটা বলতে, আমার মনে হয় এটা বললেই সহজ, এটা বলতে গেলে। ঠিক আছে, এটার থেকে এটাই বলে দাও, সংজ্ঞা এখানে এটা দিয়ে দিয়ে আছে গুছিয়ে, কিন্তু এটা বললেও চলবে, কোনো সমস্যা নেই। নেক্সট, আচ্ছা, পৃথিবীর পরিবেশগত উপাদান। পৃথিবীর যে পরিবেশ বললাম, পৃথিবীর পরিবেশ মেনলি কি নিয়ে তৈরি? দেখো, পৃথিবীর উপাদান কিন্তু মোট 4টে অংশ নিয়ে তৈরি অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটা হচ্ছে বায়ুমণ্ডল, যেখানে বাতাস ফাতাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হোয়াট এভার, হাইড্রোজেন, হিলিয়াম, যা যা গ্যাস তুমি ভাবছো, এই সমস্ত বায়ুর বায়বীয় অংশ যেটা আছে। অর্থাৎ যদি বায়বীয় অংশ বলি, ধরো এটা যদি পৃথিবীর ছবি হয়, পৃথিবী এত ছোট নয়, জাস্ট ইমাজিন। হ্যাঁ, এখান থেকে অনেকটা উপর অবধি কিন্তু তোমার বায়ুমণ্ডলে বিরাজমান। পরে যেটা ছবি রেখেছি আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে তোমার বাবু বায়ুমণ্ডল। ঠিক আছে, এবার ধরো পৃথিবীকে যদি তুমি এইভাবে কম্পেয়ার করো, আর বাকি এইভাবে আঁকলাম, স্যার বাবা পৃথিবী কিরম দেখতে, না এরম দেখতে না, আমি বলছি এইগুলো জল দেবো। হ্যাঁ বাবা, নদী সমুদ্র কোথায় যাবে? নদী সমুদ্র দিয়ে বাকি গ্যাপটা ফিল আপ করবো। ঠিক আছে, কিছু জল আবার এখানে এখানে রয়েছে, এরকম জায়গা রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, জল 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 রয়েছে। ঠিক আছে, এইগুলোকে বলা হয় তার বাড়িমণ্ডল, অর্থাৎ যেখানে জল অংশ রয়েছে, পৃথিবীর যে জল যেখানে রয়েছে সেটা হচ্ছে বাড়িমণ্ডল। ঠিক আছে, তারপরে নুড়ি পাথর শিলা, তুমি আমি যেখানে হেঁটে বেড়াই বা আমি যে মাটির উপরে বসে আছি, ঠিক আছে, তুমি যেখানে বসে দেখছো, সেটা সলিড অংশ পৃথিবীর, জলের মধ্যে বসে দেখছো না, আকাশে বসেও দেখছো না, দ্যাট ইজ কল্ড দ্য শিলামণ্ডল। আর এই সমস্ত জলে স্থলে অন্তরিক্ষে যেখানে যেখানে প্রাণ আছে সেগুলো সব জীবমণ্ডল। ঠিক আছে, জীবমণ্ডল যেখানে খুশি হতে পারে, জীবমণ্ডল তোমার শিলা মানে অঞ্চলে থাকবে এমনটা নয়, জলের ভিতরে থাকতে পারে, অ্যাকোয়াটিক লাইফ রয়েছে, আবার এরকম আর জীবমণ্ডল। তাহলে কি হলো, বায়ুমণ্ডল কি জিনিস? যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে থাকে তাকে বলা হয় বায়ুমণ্ডল। বাড়িমণ্ডল কোনটা? হাইড্রোস্ফিয়ার, ভূপৃষ্ঠ যাবতীয় জলরাশি, অর্থাৎ সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ, ঝর্ণা, মেরুপ্রদেশ, পাহাড়ের কঠিন বরফ এবং মাটির নিচের জল প্রভৃতিকে একত্রে বাড়িমণ্ডল বলা হয়। শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার কোনটা? শিলা দিয়ে গঠিত পৃথিবীর কঠিন বহিরাবরণ বা আস্তরণকে আমরা বলি শিলামণ্ডল। ভূগর্ভস্থ 30 কিলোমিটার গভীরতা পর্যন্ত, এখান থেকে আমি যে তুমি যেখানে বসে আছো বা আমি যেখানে বসে তার থেকে ম্যাক্সিমাম 30 কিলোমিটার গভীরে খনন করে চলে গেলে শিলামণ্ডলটা শেষ হবে না, ওই অবধি শিলামণ্ডল বিস্তৃত। ঠিক আছে, চলো। জীবমণ্ডল হচ্ছে, দেখো, উদ্ভিদ ও প্রাণী জগৎকে একসাথে জীবমণ্ডল বলে। আমি বললাম জীবমণ্ডল মানে আমাদের আর তোমার বাড়ির চারপাশে যে গাছপালাগুলো আছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে, আমাদের বলতে আমাদের বাড়ির কুকুরটাও হতে পারে, ইঁদুর, প্রাণী যা আছে, জীবন যা যাদের প্রাণ আছে তারা সবাই সব জীবমণ্ডলের পার্ট। উদ্ভিদ এবং প্রাণী জগৎ একত্রে জীবমণ্ডল বলে। এর একটা সামগ্রিক এলাকা, এর কোনো নির্দিষ্ট স্পেসিফিক জায়গা নেই। কালকে তুমি গিয়ে যদি জলে বসবাস করা শুরু করে দাও, বাই 2050 কলকাতা জলের তলায় চলে যায়, তখন আমাদের বোটে করে করেই বসবাস করতে হবে। ঠিক আছে, যে হারে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। যাই হোক, পৃথিবীর মাটি, জল, বাতাস যেখানেই প্রাণের অস্তিত্ব সেটাই জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। অর্থাৎ
জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই আছে প্রাণ সেখানেই জীবমণ্ডল। ঠিক আছে, সহজভাবে হলো। এটা একটা স্কিমাটিক ডায়াগ্রাম, ছোটবেলা থেকে পড়ে পড়ে তোমরা অভ্যস্ত হয়েছো, দেখেছো এটা অনেকবার। হ্যাঁ, এখানে একটা স্কিমাটিক ডায়াগ্রাম দেওয়া আছে যে বায়ুমণ্ডলটা কিভাবে বিস্তৃত। ঠিক আছে, একদম 1000 কিলোমিটার রেঞ্জ অব্দি বায়ুমণ্ডল রয়েছে। এই যে সব থেকে নিচের যে অংশটা, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার বলে এই জায়গাটাতে। এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে, অর্থাৎ খুব রাগান্বিত অঞ্চল, অর্থাৎ এখানেই ম্যাক্সিমাম প্রায় 70% বায়ুমণ্ডলের কন্টেন্ট সব এখানেই থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ঝড় ঝলটা, ঝঞ্ঝা বৃষ্টি, হ্যাঁ, সব এই সমস্ত ঘটনাটা এখানেই ঘটে। দূষিত পদার্থগুলো সব এখানেই সব ভিড়। সবার আস্থানা এই 0 থেকে 10 কিলোমিটারের মধ্যে, 10-15 কিলোমিটার, 20 কিলোমিটার মধ্যে রয়েছে। তারপরে 20 থেকে 50 কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ার বলে, এখানে ওজোন লেয়ার আছে, মাঝখানে একটা ওজোন লেয়ার আছে যেটা আমাদের এই আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করে। হ্যাঁ, যেখানে শুনছিলে কিছুদিন আগে ওজোন লেয়ার হোল হয়ে গেছে, সেটা আমরা পরের দিকে পড়বো, যদিও ওটা মিটে গেছে এখন ইদানিং, ওটা সমস্যা নেই, এয়ারপ্লেনগুলো এখানেই চলে, এই ব্যাপার। তারপরেরটা হচ্ছে মেসোস্ফিয়ারে, 50 to 85 কিলোমিটার রেঞ্জ এই জায়গাটা হচ্ছে মেসোস্ফিয়ার, এখানে উল্কাপাত হয়, মেটিওরস দেখা যায়। ঠিক আছে, এটা ট্রোপোস্ফিয়ার লিখেছে বাবা, এটা ঠিক নয়, এটা থার্মোস্ফিয়ার হবে। হ্যাঁ, থার্মোস্ফিয়ার। এবার দেখো 85 কিলোমিটার থেকে 690 কিলোমিটার অব্দি হচ্ছে থার্মোস্ফিয়ার। স্যাটেলাইট ফ্যাটেলাইটগুলো এখানে থাকে, অরা দেখা যায়, বিভিন্ন অরোরা বোরিয়ালিস, সেই সব 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 পড়েছে সবগুলো। আর তার উপরে তোমার কিন্তু এবার স্পেসশিপগুলো চলে, জেট প্লেন চলে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার অঞ্চল। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো যাই হোক, ছোটোবেলাকার জিনিস, আমার মনে হয় না ক্লাস 10-এ 12-এ 11-এ এটা খুব একটা ইম্পর্টেন্ট হবে। এমনি একটু দেখে রাখো, রিভিশন হয়ে যাবে আর কি। ঠিক আছে, নেক্সট এগিয়ে চলো। ঠিক চলেছে বায়ু দূষণ, উড়ি বাবা, দূষণ বায়ুতে তো রয়েছি বাবা। দিল্লির মানুষকে জিজ্ঞেস করে না বায়ু দূষণ কাকে বলে, দে ক্যান এক্সপ্লেন দ্য বেস্ট হোয়াট ইজ বায়ু দূষণ। মতো কথা, বায়ু ছাড়া আমরা বাঁচবো না, বায়ু নিয়েই বাঁচতে হবে। আর সেই বায়ুর মধ্যে দূষিত পদার্থ আমাদের শরীরে যাচ্ছে, গিয়ে আমাদের 12টা বাজিয়ে দিচ্ছে। তা বায়ু দূষণের সংজ্ঞা কি হবে? প্রাকৃতিক কারণে হোক, এবং এই যে দূষিত বায়ুটা কে তৈরি করছে, নেচার তৈরি করতে পারে, মানুষও তৈরি করতে পারে। নেচার কি তৈরি করতে পারে? নেচার, ধরো কোথাও একটা বনের পাশে কারোর বাড়ি, ঠিক আছে, তো বনের পাশে কারোর বাড়ি, সেখানে কোনো বন্ধুরা গিয়ে বনফায়ার করেছে। ধরো তোমাদের কোনো বন্ধুর বাড়ি বনের পাশে, সে বাকি বন্ধুদের, কলকাতাবাসী বাকি বন্ধুকে ইনভাইট করে, আয় ভাই শীতকালে এসে আয় বনফায়ার করবো এখানে, হ্যাঁ, বনের পাখি পুড়িয়ে খাবো, এরকম ব্যাপার। তো বনফায়ার করেছে, আগুন টাগুন রেখে দিয়ে চলে এসে দাবানল ধরে গেছে। এইবার এই গাছে গাছের দিকে দাবানল যে ধরে গেলো, জঙ্গলে যে আগুন টাগুন লেগে গেল, এটা মানুষ সৃষ্ট। ঠিক আছে, এর ফলে দূষিত গ্যাসগুলো এসে কিন্তু বাতাসে মিশবে। আবার ধরো মনুষ্য সৃষ্ট আরো কিছু বলি, ধরো কলকারখানার ধোঁয়া, হ্যাঁ, গাড়ি, ঠিক আছে। এবার যে অনেকদিন সকালবেলা প্রাতঃকর্ম করেনি সেও বায়ু দূষণের কারণ, বাট সেটাকে আমরা ইগনোর করছি অ্যাকচুয়ালি, ধরে নিচ্ছি। তো এইভাবে আমাদের দূষিত পদার্থগুলো ম্যানমেড হতে পারে, ন্যাচারাল ভাবে। তো কোথাও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো, এখন তুমি তারা আগ্নেয়গিরিতে গিয়ে এটা ছোট্ট করে এরকম ভাবে নাড়িয়ে দিয়ে আসতে পারবে না, নিচের ন্যাচারাল নিয়মেই হবে ওখান থেকে। ঠিক আছে, তো এইভাবে দূষিত পদার্থগুলো বাতাসে এসে মেশে। তাহলে বায়ু দূষণের সংজ্ঞা ভাই মানিয়ে একটু বুঝে বানিয়ে লেখো নিজের ভাষা, কোনো সমস্যা নেই, বুকিস ওয়ার্ড লিখতে হবে এরকম কোনো গল্প নেই। প্রাকৃতিক কারণে হতে পারে, বা মানুষের অনিয়ন্ত্রিত ক্রিয়াকলাপের ফলে উদ্ভূত এক বা একাধিক রাসায়নিক পদার্থ বায়ুমণ্ডলে মিশে মানুষ অথবা অন্যান্য জীবের স্বাস্থ্যহানি বা জীবনযাত্রাতে ব্যাঘাত ঘটালে তাকে বলবো বায়ু দূষণ হয়েছে। ঠিক আছে, যেসব পদার্থ বায়ু দূষণ ঘটায় তাদেরকে বায়ু দূষক বলে। হ্যাঁ, যেমন ধরো সালফার ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোকার্বন, ধূলিকণা, ছাই, ধোঁয়া, ধূম্র, যাই হোক হোয়াট এভার, যে কোনো হিউম্যান অ্যাক্টিভিটি বা ন্যাচারাল অ্যাক্টিভিটির জন্য এই ধরনের জিনিসপত্রগুলো যখন বাতাসে এসে মিশছে, তখন সেই বাতাসে শ্বাস নেওয়া মানে তুমি ওই টিকিট কাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, স্টে সেফ, স্টে প্রোটেক্টেড। বায়ু দূষণের প্রাকৃতিক কারণ বললাম, দুটো কারণ পড়ো পরীক্ষার রেসপেক্টে, দুটো এমনি পড়ে নাও, সব জানো, দুটো কারণ পড়ো। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, SO2 CO2 H2 এর সাথে পরীক্ষা না একটুখানি ট্রিকি কোশ্চেন করে কখনো কখনো, কিছু কিছু মাস্টার মাস্টার খুব ট্রিক পছন্দ, অ্যাকচুয়ালি সোজা কোশ্চেন ওটা পছন্দ করে না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য এদের মধ্যে কোন গ্যাসটা বাতাসে এসে মেশে? বাবা SO2 CO H2S, মনে রাখো। আমি স্পেসিফিক্যালি মেনশন করি, কিছু কিছু টিচার আছে তাদের এটা খুব পছন্দ অ্যাকচুয়ালি, ঘুরিয়ে কানটা ধরে। ঠিক আছে, যাই হোক,
মৃত জীবদেহের পচনের ফলে সৃষ্ট গ্যাস দুটোই রাখো, কোনো সমস্যা নেই। আর বায়ু দূষণের মনুষ্য সৃষ্ট কারণ, মানুষ যে কারণ সৃষ্টি করে, কিন্তু বানিয়ে লিখে দেবে তোমরা, পরীক্ষা কেউ কিছু পড়ে না গেলে ওটা লিখে দেবে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে SO2, CO, উড়ন্ত ছাই, ফ্লাই অ্যাশ, অ্যাসিড তৈরি কারখানা থেকে উৎপন্ন SO2, SO3, NOx গ্যাস ইত্যাদি। ঠিক আছে, দুটো তিনটে পয়েন্ট মনে রাখবে। হ্যাঁ, সিমেন্ট ও অ্যাসবেস্টাস কারণে নির্গত সূক্ষ্ম স্থূল কঠিন কণা, পেট্রোলিয়াম শোধনাগার থেকে CO, NO2, SO2 ইত্যাদি মোটামুটি মনে রাখবে। কয়েকটা, সব দরকার নেই, কয়েকটা ভালো ভালো জিনিসপত্র মনে রাখবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। পরবর্তী দিকে এগিয়ে যাওয়া যাক। একটু আচ্ছা হয়ে গেছে, যাই হোক আমরা অ্যাডজাস্ট কর লেঙ্গে সব। আচ্ছা, এইবার বলছে যে বায়ুদূষক গ্যাসগুলো পড়ে, তার মধ্যে অনেক তো বায়ুদূষক গ্যাস আছে, তার মধ্যে মুখ্য বায়ুদূষক কোনগুলো এবং তাদের অ্যাডভার্স এফেক্ট কি কি আছে, ক্ষতিকারক প্রভাব কি কি আছে, সেগুলো একবার দেখতে লাগবে। ঠিক আছে, তো মুখ্য বায়ুদূষকের মধ্যে প্রথম যেটাকে এক্সাম্পল হিসেবে নেওয়া হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইডের মধ্যে কিভাবে আসে, ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আচ্ছা, কোনো জিনিসকে আমরা জ্বালাচ্ছি, পোড়াচ্ছি, সেখানে অক্সিজেনের সাপ্লাই কম আছে, মানে ইনকমপ্লিট কম্বাসন, সেভাবে হতে পারে। খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময়, দাবানলের ফলে ইত্যাদি ভাবে হয়। মানুষের সৃষ্টি কারণ আছে, দুটো দুটো করে পয়েন্ট পড়ে, জাস্ট মানুষ, প্রাকৃতিক কারণ দুটো, মানুষের সৃষ্টি কারণ দুটো, মানুষের সৃষ্টি কারণ দুটো। মোটর গাড়ি জ্বালানি, কার্বন ঘটিত জ্বালানি, কৃষিজাত বর্জ্য পদার্থের অসম্পূর্ণ দহন, ব্লাস্ট ফার্নেসের CO2 কোকে, এই সমস্ত দুটো দুটো কারণ পড়ে নেবে যে এইভাবে কার্বন মনোক্সাইড তৈরি হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষতিকারক প্রভাবটা দুটো বলি, ক্ষতিকারক প্রভাবটা একটু পড়ে দিই। ক্ষতিকারক প্রভাব দেখো, মেন যেটা ক্ষতিকারক প্রভাব, যেটা আমি সব থেকে বলবো, সেটা হচ্ছে যদি 40 ppm এর উপরে যায় না, আমাদের ব্লাডে হিমোগ্লোবিন আমরা HB তে রিপ্রেজেন্ট করি, তো HBর সঙ্গে অক্সিজেনের বাইন্ডিং হয়ে কি হয়, অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি হয়, অক্সি হিমোগ্লোবিন, অক্সি HB তৈরি হয়। এটাই দরকার অ্যাকচুয়ালি, এইভাবে আমাদের হিমোগ্লোবিন বা দেহের বিভিন্ন অংশে অক্সিজেনকে বয়ে নিয়ে যায়। কিন্তু যখন কার্বন মনোঅক্সাইডের মাত্রা বেশি হবে, তখন কার্বন মনোঅক্সাইড এই O2কে সরিয়ে দিয়ে নিজে বাইন্ড করবে, দিয়ে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করবে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। এটা খুব ক্ষতিকারক, সেটাই বলছে। দেখো, রক্তের হিমোগ্লোবিনের প্রতি অক্সিজেন অপেক্ষা CO এর আসক্তি বেশি। এই গ্যাস হিমোগ্লোবিনের সাথে দ্রুত যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন স্থায়ী যৌগ তৈরি করে, এবং এটা অক্সি হিমোগ্লোবিন অপেক্ষা 300 গুণ বেশি স্থায়ী যৌগ। এই যে এই রিঅ্যাকশনটা HbCO বা HbCO লিখেছে, দেখো HbCO। ঠিক আছে, ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন পরিমাণ ক্ষমতা হ্রাস পায়, অক্সিজেন অভাবে প্রাণীর মৃত্যু ঘটতে পারে। এইটুকু লিখবে। ঠিক আছে, দেখো আরেকটু যদি অল্প পরিমাণ থাকে তাহলে কি বমি ভাব, মাথা ধর, ঝিমঝিম, তুমি দুটো লেখো, এইখান থেকে এইটুকু লিখলেই যথেষ্ট। টিচাররা খুশি, তুমিও খুশি, আমিও খুশি। নেক্সট। আচ্ছা, কারণ হচ্ছে সিঙ্ক। আছে সিঙ্ক, ব্যাপারটা কি? সিঙ্ক মানে যেখানে ডুবে যায় না, ডুবে যায় না, এটা শোষণ করে না, দূষক পদার্থগুলোকে যারা শোষণ করে তাদেরকে সিঙ্ক বলে। কার্বন মনোঅক্সাইডের সিঙ্ক হচ্ছে মাটিতে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া যারা কার্বন মনোঅক্সাইড শোষণ করে নেয়। এটা একটা পয়েন্ট লিখে দিও। আর কিছু অজৈব মূলক আছে, HO ডট, এরাও কার্বন মনোঅক্সাইড শোষণ করে নিতে পারে। ঠিক আছে, এইটুকু তুমি একটা লেখো, 1 নম্বর পয়েন্ট। ওকে, নেক্সট, আগে बढ़ते हैं। সালফার ডাই অক্সাইড, সালফারের যে অক্সাইডগুলো মেনলি যেটা দরকার সেটা হচ্ছে SO2 আর SO3 এর কথা গল্প, আর কোনো নেই। এই দুটোকে একসাথে SOX বলা হয়, মানে X = এখানে 2 বা 3 হতে পারে। ঠিক আছে, দুটোকেই SOX মানে SO2 আর SO3 দুটোকে বোঝানো হয়। উভয়ই, এই দুটো গ্যাসই বর্ণহীন ঝাঁঝালো একটা গন্ধযুক্ত গ্যাস। ঠিক আছে, তো এরা কিভাবে আমাদের ক্ষতি করে একবার দেখে নাও। প্রাকৃতিক উৎস, ন্যাচারালি কোথেকে আসে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, একটাই মনে রাখো, এটাই মনে রাখার দরকার নেই। মনুষ্য সৃষ্ট উপাদান কি? জীবাশ্ম জ্বালানির ফলে, হ্যাঁ, ধাতু নিষ্কাশনের সময়, তৈল শোধনাগার। ঠিক আছে, এই যে তৈল শোধন, আমাদের যে তাজমহলের উল্টো দিকে এবং যমুনা নদীর উল্টো দিকে তোমার বিভিন্ন শোধনাগার রয়েছে, সেখান থেকে প্রচুর সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই সালফার ডাইঅক্সাইড গ্যাস কি হয়, বাতাসে মিশে সালফিউরিক অ্যাসিড বানায়, এবং সেইটা
অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু তাজমহলের একদম 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট চলো, তাহলে ক্ষতিকারক প্রভাব কি আছে SO2 এর? চোখ, নাক, গলা, শ্বাসনালী জ্বালা করতে থাকে, এগুলো গল্প আছে, এটা ছেড়ে দাও। ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, অ্যালার্জি সৃষ্টি করে। আচ্ছা, মেন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির কথাটা বলে দেবে। এটা SO2 গ্যাস মেন হচ্ছে তোমার কি হয়, বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে মিশে H2SO4 তৈরি করে, যেটা অ্যাসিড বৃষ্টির রূপে নেমে আসে। মানে SO2টা SO3 তে কনভার্ট হয়ে যায়। মানে SO2টা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে প্রথমে এটা মানে যে SO3 তে কনভার্ট হয়ে যায়। SO3 জলের সঙ্গে মিশে H2SO4 তৈরি করে, যেটা অ্যাসিড বৃষ্টির রূপে নেমে আসে, ওইটা বলবে। ঠিক আছে, তো SO2 দূষণ নিয়ন্ত্রণ কিভাবে করবে? নিয়ন্ত্রণ করার উপায় কি? সালফার জ্বালানি নেই, সেরকম জ্বালানি ব্যবহার করতে হবে না, সালফার নেই। গ্যাসীয় জ্বালানি থেকে SO2 গ্যাস অপসারণ করে ফেলতে হবে। সালফার বর্জিত জ্বালানি গ্যাস, যেমন প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, দেখবে দিল্লি বা এখানে না সিএনজি ব্যবহার করতে বলে, সিএনজি বা এলপিজি ইউজ করতে বলে, এগুলোতে না সালফার থাকে না। ঠিক আছে, সালফার থাকে না, এইগুলো ক্লিন ফুয়েল বলে এগুলোকে। এরকম ফ্লু গ্যাস কি? ফ্লু গ্যাস থেকে SO2 এর অপসারণ। চুনা পাথরের প্রলম্বন, স্লারি অব লাইমস্টোন, পূর্ণ কেমিক্যালে স্ক্রাবারের মধ্যে দিয়ে ফ্লু গ্যাসের প্রবাহ চালনা করলে SO2 এবং SO3 গ্যাস ক্যালসিয়াম কার্বনের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড এবং ক্যালসিয়াম সালফেটে রূপান্তরিত হয় এবং CO2 গ্যাস মুক্ত হয়। ঠিক আছে, মানে চুনাপথরের একটা ভাসমান স্লারি অব লাইমস্টোন, এটাকে বলছি আমি, ওর মধ্যে তোমার কি হয়, এই গ্যাসগুলো SO2 গ্যাস যদি চালনা করি তাহলে শোষিত হয়ে যাবে, মানে ক্যালসিয়াম কার্বনের যে সলিউশন তার মধ্যে দিয়ে SO2 গ্যাস পাঠালে এটা এখানে আটকে যাবে। ঠিক আছে, এটাকে বলে ফ্লু গ্যাস বলে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনের সলিউশনের মধ্যে দিয়ে এটা এই গ্যাসগুলোকে পাঠালে এটা টেনে নেবে, টেনে ক্যালসিয়াম সালফেট বা সালফাইড বানিয়ে ফেলবে। এটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, স্কিপ করতে পারো। নেক্সট, সালফার ট্রাই অক্সাইড কি করে আসে? সূর্যালোকের উপস্থিতিতে সালফার ট্রাই অক্সাইড পরিণত হয় কিভাবে? SO2 গ্যাস বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হতে পারে। এই যে দেখো, সূর্যালোক থেকে 300 থেকে 400 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করে SO2 অণুগুলি সক্রিয় হয়ে ওঠে এবং বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে SO2 তে কনভার্ট হয়। আর এটা যে আমাদের ওজোন গ্যাস আছে, ওজোন গ্যাসও কনভার্ট হয়, যে কোনো একটা পড়বে। হ্যাঁ, এই যে SO2 গ্যাস, তার সঙ্গে ওজোন গ্যাসের বিক্রিয়া হয়, তো এখান থেকে SO3 হয়ে যাবে আর O2 গ্যাস তৈরি হবে। এটা এটা বলতে পারো, যে কোনো একটা বলবে। তো এইভাবে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন, এটা একটা বলতে পারো, অথবা বাতাসে সালফার ডাই অক্সাইড নিজে থেকেই জারিত হয়ে যায়, বাতাসের অক্সিজেনকে নিয়ে হাফ O2 নিয়ে SO2 হয়, SO3 হয়, এটা বলতে পারো। এটা একটা সেকেন্ডারি পলিউশন, আবার বললাম এটা একটা সেকেন্ডারি পলিউশন, বুঝতেই পারছো, নিজেরা তৈরি হয় না। এটাকে এটা তৈরি হয়ে যায় এইভাবে, মানে নেচারে যা আছে তার সঙ্গে মিশে তৈরি হয়। ক্ষতিকার ওই অ্যাসিড বৃষ্টির কথাই বলে দেবে, যে অ্যাসিড বৃষ্টি হিসাবে নেমে আসে। ঠিক আছে, এইটাটা। নেক্সট, সিঙ্ক কে শুষে নেয় ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল পাথরের অট্টালিকা SO3 গ্যাসকে শুষে নেয়। সিঙ্ক মানে যারা শুষে নেয়, ক্যালসিয়াম কার্বন একটু আগে দিলে, ক্যালসিয়াম কার্বনেট SO2 কেও শুষে নিতে পারে, ক্যালসিয়াম কার্বনেট SO3 কেও শুষে নিতে পারে, একটু আগে উপরে দেখেছো। সিঙ্ক মানে এরা শুষে নেয় ক্ষতিকারক গ্যাসগুলোকে। ঠিক আছে, এটা। নেক্সট চলে আসছে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেনের গ্যাসগুলোকে আমরা NOx দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে NOx মানে NO হতে পারে, NO2 হতে পারে, এগুলোকে আমরা NOx হিসেবে চিহ্নিত করি। যে জিজ্ঞেস করে পরীক্ষায় NOx মানে কোন কোন গ্যাস, NO, NO2 এগুলো। আচ্ছা, নেক্সট, উৎস কি করে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো কি করে আমাদের বাতাসে আসে? বজ্রপাতের সময় হয়। বজ্রপাতের সময় উচ্চ উষ্ণতা নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। বাতাসে তো প্রচুর নাইট্রোজেন আছে, জানো বাতাসে প্রচুর নাইট্রোজেন, প্রায় 78.084% মতো নাইট্রোজেন আছে, আর 20.03% মতো অক্সিজেন। তো যখন ওই লাইটিং হয় বজ্রপাতের সময়, তখন এই নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পর কম্বাইন করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড পরে পুনরায় অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তোমার নাইট্রোজেন ডাই অক্সাইড বা উৎপন্ন করে। ঠিক আছে, এটা মেইন গল্প, আর দরকার নেই। ঠিক আছে, আর এটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারালি এভাবে তৈরি হয়। আর মানুষ কীভাবে তৈরি করে? তাপবিদ্যুৎ কেন্দ্র বা বিভিন্ন শিল্প বা মোটরসাইকেল জ্বালানি দহনের ফলে সৃষ্ট উচ্চ তাপমাত্রা, হাই টেম্পারেচার তৈরি হয়। সেই উচ্চ তাপমাত্রায় বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন নিজেরা যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে, আর তারপরে সেটা আবার NO2 উৎপন্ন করে। এটা
এছাড়া নাইট্রিক অ্যাসিডের শিল্প যেখানে আছে কারখানা, সেখানেও NOx গ্যাস তৈরি হয়। ক্ষতিকর প্রভাব, একটাই ক্ষতিকর প্রভাব মুখস্থ জায়গায় সব জায়গায় চালিয়ে দেবে, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি, ওটা তো আছেই কমনলি। আর আরেকটা হচ্ছে উচ্চ গাঢ়ত্বের নাইট্রোজেন ডাইঅক্সাইড পরিমণ্ডলে থাকলে শ্বাসনালী ও ফুসফুসের প্রদাহ হবে, ব্রঙ্কাইটিস হবে, নিউমোনিয়া হবে। ঠিক আছে, এইটুকুই থাকো, আর দরকার নেই, বেশি ভয় লাগছে। আচ্ছা, এই একটা গল্প। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। NOx এর প্রভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার হার হ্রাস পায়, গাছের পাতা ও ফল ঝরে পড়ে। এটা দিয়ে খুব কোশ্চেন করে যে কোন গ্যাসের ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হ্রাস পায়, নিচের কোন গ্যাসটা সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বাধা দেয়, এই গ্যাসটা। ঠিক আছে, এটা যাই হোক ইম্পর্টেন্ট ব্যাপার, যেগুলো পরীক্ষায় প্রশ্ন আকারে আসবে, আমি তোমাদের সেগুলোই বলছি, খুব ডিটেলে পড়াচ্ছি না, মনে করো না যে স্যার ফাঁকি মেরে পড়াচ্ছে, ফাঁকি মারছি না ভাই। এটা এটার থেকে আরো ইম্পর্টেন্ট অনেক চ্যাপ্টার আছে, আমি ডিসকারেজ করছি না, বাট পড়তে হবে, নাম্বার তোলো, এগুলো পড়ো, হয়ে যাবে। NOx এর সিঙ্ক, মানে কে NOx কে শুষে নেয়, NOx কে খাইলো। বায়ুমণ্ডলে NO এবং NO2 এর সর্বাধিক স্থায়িত্ব যথাক্রমে 4 দিন এবং 3 দিন, এরপর এরা নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। এই রূপান্তর দুভাবে ঘটে, পার্ট 1 এবং পার্ট 2 দুইভাবে। পার্ট 1 হচ্ছে NO গ্যাস অক্সিজেন দ্বারা জারিত হয়ে NO2 হবে, সেই NO2 অক্সিজেনের সঙ্গে আবার বিক্রিয়া করে, জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড বানাবে। এটা এইভাবে হতে পারে। অথবা NO2 গ্যাস ওজনের সঙ্গে বিক্রিয়া করে NO3 নাইট্রোজেন ট্রাইঅক্সাইড হবে। NO2 আবার এই NO2 যে NO3 উৎপন্ন, তার সঙ্গে রিয়াক্ট করবে, নতুনভাবে রিয়াক্ট করে N2O5 বানাবে। N2O5 জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড বানাবে। তুমি পার্ট 1টাই মনে রাখো, সহজ। ঠিক আছে, এইটা মোটামুটি অ্যাসিড রেন হিসাবে চলে আসবে। উৎপন্ন নাইট্রিক অ্যাসিড মাটিতে উপস্থিত বিভিন্ন ক্ষারকীয় পদার্থ যেমন অ্যামোনিয়া, লাইম ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণে পরিণত হয়। সুতরাং এক্ষেত্রে জল ও মাটিতে উপস্থিত বিভিন্ন ক্ষারকীয় পদার্থ NOx এর সিঙ্ক হিসেবে কাজ করে। মানে নাইট্রোজেন যেটা আছে সেটা সামহাউ নাইট্রিক অক্সাইড, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে সেটা এবার অ্যাসিড বৃষ্টিতে কনভার্ট হয়ে নিচের দিকে নেমে আসে। মাটিতে যে ক্ষারীয় পদার্থ থাকছে তার সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণের উৎপন্ন হবে, সেই লবণের মাধ্যমে গাছগুলোকে টেনে নেয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, NOx দূষণকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? ঠিক আছে, মোটরযান থেকে যে নির্গত গ্যাস বায়ুমণ্ডলে মেশার আগে প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে দিয়ে পাঠালে নাইট্রোজেনের অক্সাইডগুলো বিজারিত হয়ে প্রধানত নাইট্রোজেনে এবং সামান্য অ্যামোনিয়াতে পরিণত হয়। অর্থাৎ যে NOx গ্যাসগুলো মোটর গাড়িতে তৈরি হচ্ছে, সেগুলো প্লাটিনাম অনুঘটকের ওদের ক্যাটালাইটিক কনভার্টার আছে, এখন সব সাইলেন্সারগুলোতে লাগানো থাকে, ওর উপর দিয়ে যখন যায় তখন কি হয়, ওইটা আবার নাইট্রোজেন গ্যাসে কনভার্ট হয়ে যায়। এটা একটা উপায় বলতে পারো। আর 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 এখানে দরকার অনেক তো আছে, তুমি পড়বে কোনটা? একটাই পড়ো, ঠিক আছে। নেক্সট, হাইড্রোজেন সালফাইড কিভাবে মেশে? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এটা খুব জিজ্ঞেস করে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে H2S গ্যাসের মেশে। ঠিক আছে, আর মানুষের সৃষ্টি বলতে গেলে পেট্রোলিয়াম বিশোধন ওখান থেকে আসে, এটুকু মনে রাখবে। ক্ষতিকারক প্রভাব, H2S এর প্রভাবে মাথা ধরা, বমি বমি ভাব, চোখ ও গলা জ্বালা করে, ক্ষুধামন্ত দেখা দেয়, এইটুকু। ঠিক আছে, ব্যাস এইটুকু পয়েন্ট। নেক্সট, হাইড্রোকার্বন শ্রেণীর উত্তেক, VOCs বলে। হ্যাঁ, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, VOCs বলে, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। এগুলো প্রধান বায়ু দূষক হাইড্রোকার্বনগুলি মিথেন, বেনজিন, বেনজোপাইরিন, মানে এগুলো সব অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, মিথেন, বেনজিন, বেনজোপাইরিন ইত্যাদি এগুলো হাইড্রোকার্বন এক ধরনের, যেগুলো দূষক পদার্থ বাতাসে মেশে, অ্যাসিটিলিন, ইথিলিন, প্রোপিলিন, এগুলো। ঠিক আছে, হাইড্রোকার্বন জাতীয় বায়ু দূষকগুলির মধ্যে মিথেন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এটা যে পয়েন্টগুলো মার্ক করছে সেগুলো খুব ভালো করে পড়বে। এইগুলো থেকেই কোশ্চেন হয়। ঠিক আছে, ছোট ছোট কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন দুটো হবে, 1+1+2 এরকম হয়, 4 মার্কস তো এইরকমই হওয়ার কথা। একটা 2 নম্বর দেবে, ওই অ্যাসিড ড্রেন ফ্রেন ধরে রাখো বা গ্রিন কেমিস্ট্রি ওইরকম, আর এরকম ছোট ছোট কোশ্চেন। ঠিক আছে, বায়ুর অবর্তমানে প্রাণীদের পচনের ফলে মিথেন উৎপন্ন হয়, গবাদি পশুর মলমূত্রের পচনে হয়, ধান ক্ষেত বা অন্যান্য কর্দমাক্ত জলাভূমিতে বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদের পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। তোমরা এটা ক্লাস 10-এও পড়েছো। ঠিক আছে, মনুষ্য সৃষ্ট, মানুষ কি করে মিথেন তৈরি করে? মোটর গাড়িতে তরল জ্বালানির অসম্পূর্ণ দহন যদি হয়, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, সিম্পল। জ্বালানি তেলের অসম্পূর্ণ দহন, বেনজিন, টলুইন ইত্যাদি তরলগুলিতে বাষ্পায়ন, কয়লার অন্তর্ধূম পাতন ইত্যাদিভাবে বেনজোপাইরিন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এই হচ্ছে গল্প। ক্ষতিকারক প্রভাব,
সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোকার্বনের সঙ্গে নাইট্রোজেনের অক্সাইড সমূহ এবং অক্সিজেনের বিক্রিয়া সৃষ্ট আলোক রাশিতে ধোঁয়ার প্রভাবে চোখ ও নাক জ্বালা করে, শ্বাসকষ্ট হয়। তাহলে কি বললাম, সূর্যালোকের উপস্থিতিতে এইটা পড়বে, উপস্থিতিতে হাইড্রোকার্বনের সঙ্গে নাইট্রোজেনের অক্সাইডগুলো এবং অক্সিজেনের বিক্রিয়ায় আলোক রাশিতে ধোঁয়াশার সৃষ্টি হয় এটা। আর পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলি ক্যান্সার সৃষ্টি করে, এইগুলো মিথেনের গ্রিন হাউস প্রভাব আছে। ওকে, নেক্সট টপিক হচ্ছে বায়ুতে ভাসমান কণা জাতীয় পদার্থ। এটা একটু বলে দিলে আজকে টপিক আমাদের খতম। পার্টিকুলেটস বলে, মানে এরা কণার আকারে বায়ুতে থাকে, এগুলো ঠিক আছে, গ্যাসীয় পদার্থ না, ধুলো ধূলিকণা এই সমস্ত বায়ুতে ভাসে থাকে। বায়ুতে প্রলম্বিত কঠিন ও তরল পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাসমূহকে সামগ্রিকভাবে পার্টিকুলেটস বলে। এটা পার্টিকুলেটস কাকে বলে? পার্টিকুলেটস শর্ত হচ্ছে কণাগুলির ব্যাস 0.002 থেকে 500 মাইক্রন হতে পারে। এই কণাগুলি বায়ুতে বিস্তৃত অ্যারোসল গঠন করে, খুব ছোট। এটা বায়ুতে প্রলম্বিত কণাজাত দূষকগুলো কি কি হতে পারে? ধোঁয়া, ধূলিকণা, ধাতব কণা, ধাতব অক্সাইডের কণা, ধাতব লবণের কণা, ছাই, অ্যাসবেস্টাস কণা, এগুলো। এছাড়া সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সূক্ষ্ম সূক্ষ্ম কণার আকারে বায়ুমণ্ডলে ভাসমান অবস্থা থাকতে পারে। ভুলে যাও না, আমাদের কোভিড ভাইরাস এয়ারবর্ন ছিল। তো কণাজাত দূষকের প্রকার, প্রাকৃতিক উৎস কি, এই ধরনের জিনিসগুলো কি করে দেখো। এগেইন প্রাকৃতিক দূষক ধরো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল ইত্যাদি বলে দূষক পদার্থগুলো গ্যাসে এসে মেশে। অগ্নুৎপাত, ঝড়, বায়ু প্রবাহ, ঘূর্ণি বাতাস, এগুলো। আর কণাজাত দূষকের মানুষ সৃষ্ট প্রভাব কিন্তু প্রচুর, ঠিক আছে, এগুলো মানুষই বেশি তৈরি করে, ঠিক আছে। সবকিছুর মূলে আমরা মানুষরাই আছি বেশি, ঠিক আছে, নেচার তো নিজেকে হিল করে নেয়। ঝুল বা ভূষকালি, কার্বনের সূক্ষ্ম কণা, অপর্যাপ্ত বায়ুতে জীবাশ্ম জ্বালানি দহনে ঝুল বা উৎপন্ন হয়। ধাতব অক্সাইডের কণা, ধাতব যৌগ সমন্বিত জ্বালানির কণার দহনের ফলে এই ধরনের কণা সৃষ্টি হয়, যেমন আয়রন পাইরাইটিস যুক্ত কয়লার দহনের ফলে এটা তৈরি হয়, ঠিক আছে। এটা চলে আসো অজৈব সিলিকেট যৌগের কণা, যার ফলে সিলিকোসিস রোগ হয় অ্যাকচুয়ালি। সিমেন্ট তৈরি কারখানা থেকে বিভিন্ন অজৈব সিলিকেটের সূক্ষ্ম কণাগুলো বায়ুতে মেশে। অ্যাসবেস্টোসিস যে রোগ হয় শুনেছো, মার্ক করবে, সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, বেরিওলিস, এগুলো কেন হয়, কিভাবে হয় জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে। এটা অ্যাসবেস্টাস কণা, অ্যাসবেস্টাস এক প্রকার তন্তু জাতীয় সিলিকেট খনিজ। এই খনিজগুলো অ্যাসবেস্টাস শিট বা দড়ি তৈরির সময় অ্যাসবেস্টাস সূক্ষ্ম কণাগুলো বায়ুতে মেশে। জৈব কণা, পিএইচ, পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পিএইচ ফুল ফর্ম, অ্যালকেন, অ্যালকিন, এগুলো এগুলো ঠিক আছে। ক্ষতিকারক প্রভাব দেখো, লেড কণা শিশুদের মস্তিষ্কের ক্ষতিসাধন করে, স্নায়ু ঘটিত রোগের সৃষ্টি করে। লেডের প্রভাবে রক্তের লোহিত কণিকার উৎপাদন ও বিকাশ ব্যাহত হয়, এটা প্রথম। আচ্ছা, শ্বাসনালীর প্রদাহ, হৃদরোগ ক্যাডমিয়াম কণা গ্রহণ করলে হয়। এই বেরিওলিস, BeCl2 বেরিয়াম সালফেট ফুসফুসের ক্ষতি করে এবং এর বেরিলিয়াম ঘটিত যৌগ বেরিওলিস বলে, বেরিলিওসিস সরি। কয়লার খনিতে ব্ল্যাক লাং, কালো ফুসফুস হয় ওদের। এবং কাপড় কলের শ্রমিকদের সাদা ফুসফুস, হোয়াইট লাং হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কোশ্চেন হয়, ছোটো ছোটো কোশ্চেন করে। সিমেন্ট কারখানার রোগীদের সিলিকোসিস হয়, সিলিকন ডাইঅক্সাইডের জন্য। অ্যাসবেস্টাসে যারা কারখানাতে কাজ করে তাদের অ্যাসবেস্টোসিস হয়, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মার্ক করে নিও, ঠিক আছে। আচ্ছা, আর্সেনিক, শ্বাস প্রশ্বাসের সঙ্গে আর্সেনিক ঘটিত যৌগ শরীরে প্রবেশ করলে আর্সেনিকোসিস হয়, এরকম। কণাজাত দূষক উদ্ভিদের পাতার উপর সঞ্চিত হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং সালোক সংশ্লেষ বা বাষ্পোজন প্রক্রিয়া ধীরে ধীরে মন্দীভূত হয়। তো এইটা হলো আমাদের লেকচার 1 হয়ে গেল, এই চ্যাপ্টার লেকচার 1। নেক্সট লেকচারে আসবো, এরপর লেকচার 2 আসবে খুব দ্রুত। এটা তাড়াতাড়ি করে দেখে নাও, বইতে মার্ক করে নাও, কোশ্চেনগুলো পড়ে নাও।